আজকে হচ্ছে আমরা সবথেকে কঠিন চ্যাপ্টারটা পড়বো, সেটা হলো নিউটনীয় বলবিদ্যা। ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা থেকে বিগত প্রায় সব বছরেই হচ্ছে কোশ্চেন আসছে। ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকেই বিগত 5 বছরে অলমোস্ট 22টার মতো কোশ্চেন আসছে। তাহলে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতেছই। ঠিক আছে? তাহলে চলো এই চ্যাপ্টার থেকে আগে আমরা সবগুলা টপিক হচ্ছে আমি আজকে পড়াবো। ঠিক আছে? যে টপিক গুলা কি কি টাইপ ওয়াইজ আমরা আগে আগাবো। ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, আমি টাইপ 1। ঠিক আছে? আমি শুরু করি। ঠিক আছে? সবাই শোনা যাচ্ছে সবকিছু? সব তো দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে মামা। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা টাইপ 1 থেকে শুরু করি। ঠিক আছে? আমাকে বলের সূত্রটা কেউ বলো তো, বলের সূত্র কি? বল কাকে বলে? একটা বেসিক জিনিস বলো তো। 1 কেজি ভরের কোনো একটা বস্তুর উপর যদি এক ভরবেগের মিটার পরিবর্তনের হারকে বল বলে। শেষ। কি? ভরবেগের পরিবর্তনের হার কি আমার বল, তাই না? টাইপ 1। ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি আমার বল। ঠিক আছে? তাহলে আমাদের এই ফর্মুলাটাকে আমরা ইউভির ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমাদের কি আসে? এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, তাই না? এটুকু তো জানি। এটা হয়তো বা তোমাদের নতুন লাগবে যে ভাইয়া এটা কোথায় থেকে আপনি আগমন করলেন। তো দেখো, এই যে ফর্মুলা আছে এটা থেকে দুইটা কেস আমরা পাই। কেস ওয়ান হচ্ছে আমার এফ ইজ ইকুয়াল টু আসে হচ্ছে এম এ, যেটা আমরা জানি সেটা ইজ ইকুয়াল টু কি? ডিভি বাই ডিটি, তাই না? এই তো প্রথম পোর্শনটা। আর কেস টু তে আসে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কি হবে বলো তো ফাইরুজ, বলো তো। ভাইয়া কি বলবো? আহ, এই যে কেস যেটা আছে, কেস টু লিখলাম, এই ফর্মুলাটা দেখছো আগে? জি ভাই, একটা ভর স্থির রাখে আর একটা। হ্যাঁ, এই তো এটা অনেকে হয়তো বা দেখো নাই সেই জন্য। এখন এই দুইটা কেস আমরা কখন কখন অ্যাপ্লাই করি সেটা একটু দেখে। সাপোজ ধরো কোনো একটা বস্তু, আমরা নর্মাল কেস যেটা সেটা হচ্ছে আমাদের কেস ওয়ান, যে আমাদের একটা বস্তু সামনের দিকে যাচ্ছে, ওর ভ্যালোসিটি হচ্ছে ত্বরণে যাচ্ছে। ঠিক আছে? তাহলে ওখানে ওর ইঞ্জিন দ্বারা বা ওখানে ওর উপর বল কত হবে? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? এম এ, তাই না? এখানে এম, এখানে ওর কি চেঞ্জেবল? ওর ভ্যালোসিটি কি চেঞ্জেবল, তাই না? আবার চিন্তা করো কেস টু যেটা আছে, সেটা হচ্ছে একটা ট্রাক। হ্যাঁ, ওই ট্রাকের এখানে ধরো যে একটা ফুটা আছে, ওই ফুটা দিয়ে প্রতি সেকেন্ডে ধরো যে 10 কেজি পার সেকেন্ড বালু পড়তেছে। ঠিক আছে? তো তখন আমার ফর্মুলাটা হয় হচ্ছে ও হচ্ছে সমবেগে যাচ্ছে। কি? ওর ভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে আমাদের তখন হয় হচ্ছে ভি ডিএম বাই ডিটি। এইটা আমরা রকেটের ক্ষেত্রে আমরা যদি বল নির্ণয় করতে বলে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এখন বলবা যে ভাইয়া এই ফর্মুলাটা কিভাবে আসলো? এই ফর্মুলাটা আসছে, চিন্তা করো, আমরা এই যে ভরবেগের পরিবর্তনটা নিলাম না, এখান থেকে এখানে কিভাবে আসছে এটা বুঝছো সবাই? এখান থেকে এই লাইনটা কিভাবে লিখছি? ইভা, মুন। জি ভাইয়া। এখন চিন্তা করো, যখন আমার প্রথম কেজে আমি কি স্থির রাখছি, আমার ভরটা কি চেঞ্জ হচ্ছিল? প্রথম কেজে কিন্তু আমার ভর চেঞ্জ হচ্ছিল না। তাহলে দেখো, আমি যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এই পোর্শনটা জিরো হয়ে যাবে না? ডিএম বাই ডিটি জিরো হয়ে গেলে আমার ওই পোর্শনটা জিরো হয়ে যায়। তো সেই জন্য আমাদের কি থাকে? শুধু এম এ এই পোর্শনটা থাকে। এবং কেস টু তে চিন্তা করো আমাদের সমবেগ ছিল, তার মানে হচ্ছে কি আমার ভিটা কনস্ট্যান্ট। তাহলে ডিভি বাই ডিটি কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করলে জিরো আসে, তাহলে আমার তখন এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছিল। তো আলটিমেটলি আমার তখন জাস্ট রেস্ট এই পোর্শনটা রয়ে যাচ্ছিল। বুঝতে পারছো? এই দুইটা ফর্মুলা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি কেস টু, টাইপ টু। আচ্ছা, ধরো আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুকে এদিকে একটা বলে টানতেছে, এদিকে একটা বলে টানতেছে, F1 বল। এটা হচ্ছে 20 নিউটন। তারপর এখানে ধরো যে এটা হচ্ছে 30 নিউটন।
এটা হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 30, তাহলে বস্তুটার এ নেট কত হবে? কেউ বলতে পারবা? এ নেট কত হবে? নিট ত্বরণ কত হবে? বস্তুটা কত ত্বরণে চলবে? তোমাকে এরকম একটা কেস দিয়ে বললো যে বস্তুটার ত্বরণ বের করো, কত হবে? কেউ বের করতে পারবা? ফাইরুজ, জি ভাইয়া। বের করো তো, তাইলে আমাকে বলো তো এটার আনসার কত হবে? ভাই এটা তো দুইটা ভেক্টরের লব্ধি দিয়ে করলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে করবা, দুইটা ভেক্টরের লব্ধি। ভাইয়া ভর দিবেন না? ও, ভর লাগবে না। m is equal to 10 kg। ভাইয়া 30 plus 20 cos 30 divided by 10. f net is equal to root over 20 square plus 30 square plus 2 into 30 into 20 into cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু Root হচ্ছে 3. √3/2, তাই না? তাহলে আমার কি থাকে? এটা চলে যায়, তাহলে হচ্ছে এখানে আমার হচ্ছে 400, 400 আর 900 তে কত? 1300, তাই না? তাহলে রুট ওভার 400 900 1300 প্লাস এখানে হচ্ছে আমার 60√3। ও, এটা খুব কমপ্লেক্স হয়ে গেছে। আচ্ছা, ভ্যালুগুলো কমপ্লেক্স করে এখন ফেলছি। কিছু বলেছেন? এতক্ষণ কিছু বলি না, আমি জাস্ট ম্যাথটা করতেছিলাম আর কি। তো আচ্ছা, আমি এখানে ভ্যালুগুলা খুব বেশি কমপ্লেক্স হয়ে গেছে, এত বেশি কমপ্লেক্স জিনিস আসবে না। এখানে ধরো যে আমি যদি 60 করে দিতাম তাহলে হচ্ছে ভ্যালুটা ইজি আসতো। আচ্ছা, আমি 60 ধরে করতেছি, ঠিক আছে? তাহলে ভ্যালুটা সোজা আসবে, এখানে হাফ হবে, তো এখানে আমার √3 থাকতো না, এখানে আমার 1 হইতো, তাহলে 60, এখানে আমার অ্যান্সার আসতো √1360। এটা হচ্ছে আমার এফ নেট, তাই না? তাহলে এফ নেট হলো, তাহলে আমাদের এটা কি, এম এ নেট ইজ ইকুয়াল টু এটা আসছে না? তাহলে আমাদের ইয়া কি আসতো, এ নেট কি আসতো? আমি জাস্ট হচ্ছে এই যে এই জিনিসটা আসছে সেটাকে এম এর ভ্যালু দিয়ে ভাগ করে দিতাম, তাহলে হচ্ছে আমার √13 এত ডিভাইডেড বাই 10। ঠিক আছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, এখন তোমাদের যদি পরীক্ষার হলে সাপোজ ধরো যে এরকম ভ্যালু চলে আসলো, হ্যাঁ, যে এরকম রুট জিনিসটা আছে, তোমরা যদি রিটার্নে আসে এরকম রুট আকারেই রেখে দিবা। আবার যদি এমসিকিউ তে আসে, এখন এইটা জিনিসটা আসলে কিভাবে করবা? এমসিকিউ তে আসলে হয়তো বা অনেক গ্যাপ মামা থাকবে। হ্যাঁ, ওখানে 60 জায়গায় 600 হবে তো। 60 জায়গায়, ও আচ্ছা 600 না, ও আমি ভুল করছি। আচ্ছা, 600 তার মানে হচ্ছে 1900 হবে, এটা সরি, √1900, 1900 আমি ভুল করছি। আচ্ছা, ভাই এটা আচ্ছা, আমি যেহেতু ভুল করছি আমি আবার বলি, দেখো এখান থেকে আমি কি করছি, আমি ওখানে ভ্যালুটা যাতে একটু সুন্দর আসে সেই জন্য হচ্ছে আমি কোণের ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছি, 60 করে দিয়েছি, এখানে হাফ চলে আসছে। তাহলে হাফ, এখানে হচ্ছে 2 2 কাটা, এখানে আমার চলে আসবে হচ্ছে 600। ঠিক আছে, এখানে আমার চলে আসে হচ্ছে কত, 600 আসে। তো 600-র সাথে আমি যদি 1300 যোগ করি আমার এখানে 1900 আসবে। তাহলে 1900-র সাথে আমি হচ্ছে আমার এ নেট হবে কি, 1900 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, আমার যদি রিটার্নে আসে আমি এইভাবেই রেখে দিব, আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা? ভাই হ্যাঁ আপু, এটা কি 30 প্লাস 20 cos 60 দিয়ে করা যাবে না? 30, ভাই মানে 30 প্লাস 20 cos 60 ইকুয়াল এম এ এভাবে মানে তুমি দুটোটার উপাংশ একই একদিকে নিয়ে দিকে আসতে চাও? উপাংশ নিয়ে। জি ভাইয়া। মানে তুমি আবার বলো তো কি বলছো? ভাই 30 প্লাস 20 cos 60 ইকুয়াল এম এ। 30 প্লাস 20 cos 60 ইকুয়াল এম এ। equal to m a। এইভাবে যদি করো তাহলে দেখো এই যে জিনিসটা সেটা তুমি কোন অ্যাক্সিসে নিছো, তুমি এক্স অ্যাক্সিসে নিছো না শুধু। এখন যদি তোমাকে বলে যে শুধু এক্স অ্যাক্সিসেরটা বের করো তাহলে হচ্ছে তুমি এইভাবে করতে পারবা। আবার যদি, হ্যাঁ, তুমি যেভাবে করছো সেভাবে করতে গেলে তোমাকে এক্স অ্যাক্সিসে এইভাবে লিখতে হবে, তারপর ওয়াই অ্যাক্সিসে এরকম করে আরেকটা লিখতে হবে। ঠিক আছে, তো তখন তোমার ওয়াই অ্যাক্সিসে একটা এ এ আসবে, এক্স অ্যাক্সিসে একটা এ আসবে, তখন আবার এই দুইটা এ কে নিয়ে
লব্ধি বের করলে তুমি কি পাবা? এ নেট পাবা। অনেক বেশি লেন্দি প্রসেস। বুঝা গেছে? জি ভাই বুঝছি। এইভাবে যদি করো তাহলে তোমার এক্স এক্সিসে এই যে ভ্যালুটা আসছে সেটা তুমি এক্স এক্সিসে বের করছো, তাই না? তারপরে তোমার এই যে ভ্যালুটা আসবে সেটাকে আমার ওয়াই এক্সিসে নিতে হবে, আবার দুটোটাকে দিয়ে আবার হচ্ছে আমার এই তো সেম জিনিসটা লব্ধি করে আমার হচ্ছে এ নেট বের করতে হবে। অনেক বেশি লেন্দি প্রসেস, তো ওইদিকে আমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে আসি, দেখো বলের ঘাত এবং ঘাত বল এই দুইটার পার্থক্য তোমরা জানো, আমি তাও লিখি যে পিভি ইজ ইকুয়াল টু কি আমার ভি মাইনাস ইউ, ভেক্টর অবশ্যই যদি ভেক্টর থাকে। আর আমার বলের ঘাত কি হবে? বলের ঘাত ইজ ইকুয়াল টু কি আমার ভরবেগের পরিবর্তন না? বলের ঘাত ইজ ইকুয়াল টু কি আমার ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পরিবর্তনশীল বল যদি হয়, এটা জিনিসটার জন্য রাখবো যে পরিবর্তনশীল বল যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা এই আকারে লিখতে পারি। ঠিক আছে, আমাদের যদি পরিবর্তনশীল বল হয় তাহলে এখান থেকে আমাদের হচ্ছে কি লিমিট দেয়া থাকবে, ওখান থেকে আমরা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ক্লিয়ার? তারপরে ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা তোমরা তো জানোই। তো ভরবেগের সংরক্ষণশীলতা কি হবে? আমরা হচ্ছে এম ওয়ান ভি ওয়ান সরি ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এই ফর্মুলা তো আমরা জানি, তাই না? তো এখন দেখো তোমাকে একটা জিনিস বললো, যদি বলে এরকম যে একটা বস্তুর বেগ এদিকে ছিল আর একটা বস্তু এই দিকে যাচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো যে 60 ডিগ্রি। ঠিক আছে, এইদিকে গিয়ে তাদের হচ্ছে মানে নেটটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, ওদের ভরবেগ, এইদিকে ভরবেগ হচ্ছে ধরো যে আমার ধরো যে 20, এইদিকে ভরবেগ হচ্ছে কত, এইদিকে ধরো যে 20 দিলাম। ঠিক আছে, তো যখন তোমাকে বলবে যে এদের কি বলে এক্স এক্সিস বরাবর বা ওয়াই এক্সিস বরাবর সংরক্ষণশীল থাকে কিনা, বা আমাদের কোনো এক্সাম্পলে লাগলো, তো তখন আমরা কি করব? আমাদের ভরবেগটা কিন্তু এক্সিস ওয়াইজও কি থাকে, আমার সংরক্ষণশীল থাকে। ওয়াই এক্সিসেরটা ওয়াই এক্সিসে থাকবে সংরক্ষণশীল, এক্স এক্সিসেরটা এক্স এক্সিসে সংরক্ষণশীল থাকবে। যেমন আমি যদি তোমাকে ফর্মুলা আকারে এটা লিখি যে এক্স এক্সিসের জন্য আমরা যদি এম ওয়ান ওয়াই ওয়ান সরি ইউ ওয়ান এক্স প্লাস এম টু ইউ টু এক্স লিখি ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান এক্স প্লাস এম টু ভি টু এক্স। অনুরূপভাবে ওয়াই এর জন্য সেম হবে। এই জিনিসটা বুঝতে পারছো যে হচ্ছে আমার শুধু মানে ভরবেগটা শুধু বেগ আকারে যে সীমা ইয়া থাকবে কি বলে সংরক্ষণশীল থাকবে এমন না, ওটা হচ্ছে এক্সিস অনুযায়ীও কি থাকবে সংরক্ষণশীল থাকবে। বুঝা গেছে? জি ভাইয়া। হুম, আচ্ছা তারপরে আসি আমরা এখন একটু ইয়াতে আসি, বইয়ে আসি, যে আমাদের বইয়ে কি কি জিনিসগুলো আছে, হালকা পাতলা জিনিসগুলো দেখাই তোমাদেরকে। এখন এখানে দেখো আমরা এই যে প্রথমে বলের ধারণা, বলের এই যে বলের ধারণার এই প্রথম পোর্শনটা এটা আমি তোমাদেরকে দেখাইলাম না, যে পরিবর্তনশীল বল কি হয়। তারপর হচ্ছে ডিভি বাই ডিএম, এখান থেকে আমরা হচ্ছে দুইটা জিনিস পাইছি, কি আমরা আরেকটা পাইছি যেটা এখানে আপাতত দেয় না, ডিএম বাই ডিটি, এই ভ্যালুটা পাইছি না? এটা তো পাইছি, তাই না? তাহলে দেখো এখানে সাম্যাবস্থার শর্ত। এখন সাম্যাবস্থা কি? সাম্যাবস্থায় কি থাকবে? অবশ্যই এ নেট ইজ ইকুয়াল টু জিরো হবে না আমার সাম্যাবস্থায়। তাহলে কি এ নেট ইজ ইকুয়াল টু জিরো হলে আমার ওখানে নেট বল জিরো এবং নেট টর্কও জিরো হবে। এখানে এইটা জিনিস দিছে সেটা হচ্ছে টর্ক। টর্ক কি? টর্ক হচ্ছে আমার কৌণিক বল। এখন তোমরা কৌণিকের ক্ষেত্রে এই যে জিনিসগুলো এগুলো একটু মনে রাখবা, আমি জাস্ট রিকল করে দিচ্ছি। আমার কি বলে রৈখিকে সরণ আর কৌণিকে কি থিটা। এখানে যদি ভি, এখানে হচ্ছে কি আমার ওমেগা। আমার কৌণিকে হচ্ছে যদি আমার এ হয়, রৈখিকে কি আলফা। ঠিক আছে, তারপর কৌণিকে যদি আমার আই হয়, হ্যাঁ, ইনার্শিয়া সরি ইনার্শিয়া বলতেছি, আমার রৈখিকে যদি এম হয় মানে ভর, ভরের কাজ কে করে? এখানে আই করে। রৈখিকে এফ, এফ এর কাজ কৌণিকে কে করে? টর্ক করে। বুঝা গেছে? এই যে জিনিসগুলা এইগুলো হচ্ছে আমার সূত্র যখন আছে বলের সূত্র, এগুলোতে আমাদের কাজে দিতে পারে। তারপরে একটা জিনিস চিন্তা করো, আমাদের এই তো এই ভি কৌণিক ভি আর রৈখিক ভির মধ্যে সম্পর্কটা কি মনে আছে কারো? ওমেগা আর না? ওমেগা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। হ্যাঁ, এটা কি ক্রস গুণ না?
ক্রস গুণ, ঠিক আছে? এখন বলো তো কোনটা আগে ছিল, আর আগে ছিল না ওমেগা আগে ছিল? ওমেগাই আগে ছিল। শিওর? জি ভাই। ওমেগা ক্রস আর ছিল। জি ভাইয়া। আচ্ছা, আর ত্বরণেরটা কি ছিল? ত্বরণেরটা হচ্ছে সেম, ত্বরণেরটা হচ্ছে মনে হয় আলফা ইন্টু আর, তাই না? ত্বরণেরটা কি ঠিক লিখছি না ভুল লিখছি বলো তো কেউ? হ্যালো, ভাইয়া মনে নাই। হ্যাঁ ত্বরণেরটা তোমাদের মনে নাই? আচ্ছা দাঁড়াও আমি লিখে দিই, আমি একটু দেখি। আমার নিজের একটু এই জায়গাটা একটু কনফিউজড হয়ে যায় আমি, যে আর আগে হয় না আর পরে হয়। অনেক ত্বরণ কিন্তু তোমাদের কারোই মনে নাই? কেউ আমাকে একটু ধরায় দাও, আমিও পাচ্ছি না। আচ্ছা, আমাদের ইয়া কি হয় বলো তো, টর্কেরটা কি হয়? টর্কেরটা হচ্ছে আর আগে হয়, এফটা পরে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের রৈখিক সরি কৌণিক গতির ক্ষেত্রেও কিন্তু সেম হয়, কৌণিক ভরবেগের ক্ষেত্রেও আর আগে হয়, আর হচ্ছে আমাদের ভরবেগটা পরে হয়, ঠিক আছে? আমি ইয়ারটা নিয়ে কনফিউজড, একটু দাঁড়াও আমি কৌণিক ত্বরণেরটা একটু দেখে নিই। ফাইরুজ তোমার মনে নাই? ভাই আপনি যেটা লিখছেন ওটাই মনে হয়। কৌণিক ত্বরণ, দাঁড়াও আমি একটু লিখি। আমি যেটা লিখছি সেটাই হওয়ার কথা, তাও একটু চেক করে নি ভুল জিনিস না দেখাই। কৌণিক ত্বরণ, আমি ফর্মুলাটা পাচ্ছি না। আমি যেটা লিখছি সেটাই মনে হয়, ঠিক আছে? তো আমি আর এখানে টাইম নষ্ট করি না, তাহলে এই কয়েকটা সম্পর্ক আমাদের হচ্ছে কি একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে আসি, বই কই গেল, এখানে। তাহলে দেখো এখান থেকে আমাদের এই তো এই প্রশ্নটার অ্যান্সার কেউ করতে পারবা যে 10 এবং 20 এই দুইটার লব্ধি কোনটা হইতে পারবে না এবং কেন? 10 আর 30-এর মধ্যে হইতে হবে। 10 এবং 30-এর মধ্যে হইতে হবে। তাহলে এখানে 10 এবং 30-এর বেশি আছে হচ্ছে 40, তার মানে এটা হইতে পারবে না। তারপর হচ্ছে আমাদের নিউটনের প্রথম ফোর্স কি বলে? 0 হইলে আমাদের সব 0 থাকবে এবং বস্তুটি স্থির থাকবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে ভরবেগের সাথে সম্পর্ক, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সেম, এগুলো হচ্ছে আমাদের আলাদা হিসাব। তারপর এই যে এই দেখো তোমাদের হচ্ছে একটি বস্তুর উপর কত বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগ এত থেকে এত হবে। তাহলে এখানে কি আমার কৌণিক ভরবেগের যে পরিবর্তন, সেটার থেকে আমি বল বের করতে হবে না আমার? বুঝতে পারছো? এখান থেকে আমার বলটা বের করতে হবে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন কত আমার? 15, এখানে 45, 45 মাইনাস হচ্ছে কত 15 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে আমার কত 30 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10। এই টাইপের ক্যালকুলেশনই আসবে, এই টাইপের হ্যান্ড ক্যালকুলেশন আসবে। বুঝা গেছে? কি আমি ভুল করছি? আমি তো ভুল করিনি। 10, ভাইয়া ওই যে এখন সময়টাকে ভাগ করতে হবে 3 সেকেন্ড দিয়ে 10/3। আমি তো 10/3 আমি তো সময় দিয়ে ভাগ করছি এখানে। ধরো একটি বস্তুর উপর কত বল ক্রিয়া করতেছে 3, তাহলে হচ্ছে 5 15 আচ্ছা সরি আমি এখানে গুণ করতে ভুল করছি। আমি এখানে গুণ করতে ভুল করছি, 5 5 25 হবে, তার মানে হচ্ছে 10/3, ঠিকই আছে 10/3। আরে আমি ভুল করতেছি, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা দেখো এর পরের ম্যাথটা দেখো, কোন বস্তু যে 3 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তা বাধা পেয়ে উল্টা দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে বলের ঘাত কত? তাহলে এই ম্যাথটা কিভাবে করবা? দেখো এখানে বলের ঘাতের ক্ষেত্রে আমাদের হচ্ছে বলের ঘাত ইজ ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন না? তাহলে এখন দেখো আমাদের মাইনাস ইউ, তাই না? এখন আমি কোনটাকে প্লাস ধরবো কোনটাকে মাইনাস ধরবো সেটার উপর ডিপেন্ড করবে। এখন দেখো এটা এত বেগে চলতেছিল, আমি এটাকে ধরো যে প্লাস ধরলাম, তাই না? বাধা পেয়ে উল্টা দিকে -4,
ঠিক আছে, তার মানে আমার আদি হচ্ছে এটা, তার মানে আদি হচ্ছে আমার +3 আর এটা হচ্ছে আমার কি -4। তাহলে আমি এখানে লিখি, তাহলে আমার কি আসে -7 m আসে না? তাহলে m এর ভ্যালু কত দিছে আমার? m এর ভ্যালু 10 দিছে, তার মানে হচ্ছে -7 × 10 = 70। এটা বুঝতে পারছো? বুঝা গেছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি যে এই তো এই ম্যাথটা আমি গতদিন তোমাদেরকে বেসিক বুঝাইছি। তো এই ম্যাথটা তোমরা আজকে করো তো, দেখি পারো নাকি, অ্যান্সার মিলাও তো। গুচ্ছে আসছে। এই ম্যাথটা করো তো, এই ম্যাথটা করে আমাকে অ্যান্সার বলো তো তাড়াতাড়ি। 2 মিনিট টাইম, 2 মিনিট না, এটা 1 মিনিট টাইম, তাড়াতাড়ি বলো। ফাইরুজ, মুন, বলো তো এটা তাড়াতাড়ি। 1 মিনিট টাইম পাবা পরীক্ষার হলে। পারবা না করে দিব? পারবো মামা, একটু। অ্যান্সারটা 15 দশমিক সামথিং হবে। 15.something। আচ্ছা, দেখি কত আসে। এই দেখো, এখন এখানে কি বলছে, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত 2 কেজি ভরের একটি বস্তুকে 3 সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতে হইলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এটা আমার কোশ্চেন। ফাইরুজ, পারছো এটা? জি ভাইয়া। কত? 15.8, এই তো। জি ভাইয়া। এখন এটা কি আমাদের আগের দিনের কনসেপ্ট থেকে আমরা বের করতে পারি না যে আমাদের নিচের দিকে কোন বল কাজ করতেছে? ভাই এটা নিচের দিকে কোন বল কাজ করতেছে? mg sin থিটা, তাই না? তার মানে mg sin 30। কিন্তু ও উপরে উঠতেছে, তার মানে উপরে ওঠা মানে কি, উপরের দিকে একটা ফোর্স আছে অবশ্যই। উপরে কত ত্বরণে উঠতেছে? উপরে হচ্ছে আমার 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে, তাই না? তাহলে এখন আমরা যদি ত্বরণ আকারেও হিসাব করি, তাহলে আমার a net ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3, তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু আমার g sin থিটা অবশ্যই কম হবে, সেই জন্যই তো বেশি। তার মানে এখানে আমার একটা a ত্বরণে দিচ্ছিলাম মাইনাস কি g sin থিটা, তাই না? এটা তো আমরা ত্বরণ দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এইরকম একটা ফর্মুলা পাই না? তাহলে এখান থেকে আমরা জাস্ট চাচ্ছি যে এই যে ভ্যালুটা আছে এটারটা জানতে, তাই না? তাহলে এটারটা যদি আমরা এটা বের করতে চাই, তাহলে g ইজ ইকুয়াল টু না sin 30 ইজ ইকুয়াল টু আমার হাফ হাফ, আর এটা হচ্ছে কত 9.8 মানে হচ্ছে 4.9, তার মানে হচ্ছে 4.9 প্লাস হচ্ছে 3 ইনটু কত, এখানে 2 কেজি দিছে, তার মানে না 2। তাহলে আমার কত আসে? আমার এখানে আসবে হচ্ছে কত, হ্যাঁ 7.9 আসে ইনটু 2, তাহলে আমার কত আসবে 15.8। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি। তারপরে দেখো এই ম্যাথগুলো সোজা এই টাইপের ম্যাথগুলাই আসবে যে দেখো এখানে একটা দেয়ালে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর বিপরীতে আবার ফিরে আসছে। তো তখন হচ্ছে তোমাকে অবশ্যই এখানে সাইন যেগুলো আছে, যে তুমি কোন দিকেরটাকে প্লাস ধরছো কোন দিকেরটাকে মাইনাস ধরছো। যেমন এটা বেগে দেয়ালে ধাক্কা দিচ্ছে, তো অবশ্যই এটাকে আমি প্লাস ধরবো, এটা ইউ। আর এটা হচ্ছে কি আমার ভি, এটাকে হচ্ছে আমার বিপরীত দিকে ফিরে আসছে মাইনাস, তার মানে হচ্ছে কি আমার মাইনাস মাইনাস যদি করি তাহলে হচ্ছে কি ফিরে আসলে বলের ঘাত কত হবে। তাহলে দেখো এখানে আমাদের কি করব আমরা, আমরা হচ্ছে আদি বেগ হচ্ছে কত ছিল, আমরা আদিটাকে মাইনাস করলাম এত, আর এটা হচ্ছে আমাদের কি বিপরীতে ফিরে আসলো না, বিপরীতে এটাও -0.08, তাহলে আমাদের কত আসছে -2, তাই না? -2 আসে, আর হচ্ছে আমার ইনটু হচ্ছে কত 5, তার মানে হচ্ছে আমার 10। বিপরীতে ফিরে আসলে বলের ঘাত কত, তাহলে হচ্ছে কি আমাদের বলের ঘাত 10। এখানে একটা কি আসে মাইনাস আসে না, এটা হচ্ছে কনসিডারে আসে নাই, বলের ঘাত বের করছে তো ওখানে ডেল পি, তাই না? জাস্ট পরিবর্তনটা
পজিটিভ হইতে পারে, পজিটিভ আর নেগেটিভ ডাজেন্ট ম্যাটার, সেই জন্য হচ্ছে এখানে জাস্ট হচ্ছে মাইনাসটাকে ইগনোর করা হয়েছে। ক্লিয়ার? এখানে এটা বোঝা গেছে এখানে কেন মাইনাসটা আমরা কনসিডার করি নাই। হ্যালো জি বোঝা গেছে। ইভা মুন, বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো এই তো এখানে জাস্ট হচ্ছে আমাদের বলের রেশিও বের করতে বলছে, আশা করি এটা পারবা। তারপরে এখানে তৃতীয় সূত্র, এখানে রূপান্তর, বল ইয়াগুলো কি বলে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার দিছে, ফাইন, এগুলা হচ্ছে আমাদের লাগবে না। তারপর এখানে দেখো এগুলো তো তোমরা পড়ছো না, হাতের মাত্রা, মাত্রা বাহক, তারপর হচ্ছে বলের মাত্রা। তো এই টাইপের জিনিসগুলা এখানে দেখো এগুলার থেকে আসে, ছোট ছোট জিনিস, আশা করি এগুলা পারবা, এগুলো নিয়ে ঝামেলা হবে না। এই তো এখানে যে সূত্রগুলো আছে রৈখিক বেগের সাথে আমাদের কৌণিক বেগের যে ফর্মুলাগুলো, এগুলো একটু দেখবা, ইম্পর্টেন্ট জিনিস এগুলো, ঠিক আছে? আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু, এটা তোমরা ভুল করা, আবার লিখে দিই, 2π/t, 2πn/t, ঠিক আছে, 2πf, এগুলা হচ্ছে আমার ইয়ার ফর্মুলা। তারপর হচ্ছে কি d θ/dt, এটা হচ্ছে আমার ওমেগার ফর্মুলা এগুলা। তারপর হচ্ছে এটা আমার রৈখিক ভরবেগ, আমার হচ্ছে এটা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ আবার ইজ ইকুয়াল টু কি এম ভি আর, এই ফর্মুলাটাও হয়। তো আমাদের এই ফর্মুলাগুলো একটু ভালোভাবে জানতে হবে। তারপর হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে, এই ফর্মুলাটা ওইগুলো একটু খেয়াল রাখবে। এই ম্যাথ আসবেই, এই ম্যাথ হচ্ছে আসবেই যে একটি পাখা 1200 বার ঘুরে সুইচ বন্ধ করার পর, আচ্ছা জাস্ট হচ্ছে এখানে সুইচ বন্ধ করার 3 মিনিট পর পাখাটি থেমে গেল, এটা হচ্ছে রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, এই ম্যাথটা আগে করছো? এই ম্যাথটা আগে জি করছো ভাইয়া। আশা করি, ঠিক আছে? তো এখানে আমাদের 1200 বার ঘুরে, তো এখান থেকে আমি কি পাবো, ওমেগা নট পাবো না? এই দেখো এখানে ওমেগা নট, ঠিক আছে? 1200 বার ঘুরলে এখানে শুধু এই যে কোয়েশ্চেনটা, এই একটা লাইন করলাম না আমরা, এই একটা লাইন হচ্ছে আমার এমসিকিউ তে আসবে, এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা রিটার্নের জন্য। তো ওই একটা লাইন হচ্ছে আমরা খুব সিম্পলি ওমেগা 2π/, এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করো তো, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি কি বললেন, আমি আসলে মানে আগের কোয়েশ্চেন গুলা টাইপ করা, ওগুলো আমি বুঝি নাই। আগের কোয়েশ্চেন, হ্যাঁ 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 হুম 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 বুঝতে পারছি। ও আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি ইয়া করছি কি বলে, আমার হচ্ছে ওগুলো আমি আমার বোনকে দিয়ে সব করাই রাখছি আগে, সব নতুন প্রশ্ন যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই ঠিক আছে, পুরাতনও করবো, সমস্যা নেই। হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে, কালকে শুধু স্থির তড়িৎ না একটাই, 30 মার্কের? আচ্ছা ভাই ঠিক আছে। হুম আচ্ছা ভাই ঠিক আছে। হুম হুম আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।
হ্যালো, সরি সরি। আচ্ছা, তাহলে আসি। আমাদের এখানে দেখো, আমাদের লাস্টে এখানে কি বলছে, এখানে থেমে যাওয়ার কথা বলছে না, তার মানে আমার লাস্ট যেটা হবে ওমেগা লাস্ট সেটা ইজ ইকুয়াল টু আমার কত হবে, 0 হবে, তাই না? তাহলে আমরা উপরে যে ফর্মুলাটা শিখছি, এই দেখো আমাদের কি বলে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তাই না? এরকম একটা ফর্মুলা শিখছি না আমরা? তাহলে এখানেও সেম হবে, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট মাইনাস এ টি, ঠিক আছে? তাহলে এখানে কতবার ঘুরবে, তাই না? তো এখান থেকে আমি এর ভ্যালুটা যখন বের করে ফেলছি, তো তখন এর ভ্যালুটা আবার হচ্ছে আমি কি, এর ভ্যালু দিয়ে আমি হচ্ছে থিটাটা বের করব। থিটাটা বের করার পরে থিটাটাকে হচ্ছে আমি 2 পাই দ্বারা ভাগ করলে আমি কতবার ঘুরে এটা পেয়ে যাব। এই কনসেপ্টটা বুঝা গেছে? কনসেপ্টটা ক্লিয়ার? মুন, ইভা, জি ভাইয়া। মুন, কনসেপ্টটা বুঝতে পারছো? জি ভাইয়া। এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন রিটার্নে আসতে পারে। তারপর দেখো, রৈখিক বেগের দিকে বেগের স্পর্শক বরাবর কেন্দ্রমুখী, এগুলো জানার দরকার নেই। তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো জানতে হবে, যে আমাদের এই ফর্মুলাগুলা কি। তো আমি এগুলো তোমাদেরকে দেখাইছি ফর্মুলাগুলা, যে এতবার ঘুরে, এই তো এই টাইপের কোশ্চেন আসবে এমসিকিউতে, যে এতবার ঘুরে কৌণিক বেগ কত। তারপর তোমাকে বলবে যে কৌণিক ত্বরণ কত। কৌণিক ত্বরণের ফর্মুলাগুলো আমাদের একটু দেখে রাখো, যে এসি ইজ ইকুয়াল টু কে, আমার ওমেগা স্কয়ার আর ভি স্কয়ার বাই আর। তারপর হচ্ছে কৌণিক বল, ঠিক আছে? কেন্দ্রমুখী বল কত, এম ওমেগা স্কয়ার আর ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর একটা, এই কোশ্চেনটা আমার ডিইউতে প্রায় আসে, আম, প্রায় না আসলে, আমাদের ফর্মুলাটা জানতে হবে। আমি তোমাদেরকে এটা একটু বুঝাই, এটা একটু এখানে বুঝাই, যে আমরা যখন একটা বৃত্তাকার পথে ঘুরি, তাই না? ওইটার এই এই দিকে কেন্দ্রমুখী একটা ফোর্স থাকে না, কেন্দ্রমুখী বল আমরা উপলব্ধি করি না। তাহলে কেন্দ্রমুখী বলের একটা কি থাকে, একটা ত্বরণ থাকে না, সেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি, তাই না? এখন এই বস্তুটা যখন হচ্ছে এ কেন্দ্র করে ঘুরতেছে, তাই না? ওর এদিক করে ঘুরতেছে, তাহলে ওর এই মোমেন্টে, যখন ও এই মোমেন্টে আছে, তোর ওর সরণের দিকটা কোন দিকে? ওর সরণের দিক এই দিক বরাবর না, স্পর্শক বরাবর না? তাহলে যখন সরণের দিকটা স্পর্শক বরাবর হয়, তখন এই দিক বরাবরই কি ওর বেগের দিক, এই দিক বরাবরই ওর ত্বরণের দিক হবে, তাই না? কারণ হচ্ছে কি, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করে ত্বরণের দিক পাই। তখন এই যে ত্বরণটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে স্পর্শীয় ত্বরণ, ঠিক আছে? স্পর্শীয় ত্বরণ, তার মানে এটি, আর এটা হচ্ছে এসি। তাহলে আমাদের এই দেখো, আমাদের কণাটা কোন দিকে যায়, কণাটা এই দিক বরাবর যাচ্ছে না। তাহলে কি ওর লব্ধিটা এই দিক বরাবর হয়, ঠিক আছে? মানে হচ্ছে 45 ডিগ্রিতে লব্ধিটা হয় আলটিমেটলি। তাহলে আমাদের এই ক্ষেত্রে এ নেট ইজ ইকুয়াল টু কি হবে, এ সি স্কয়ার প্লাস এ টি স্কয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটা একটু আমাদের মনে রাখতে হবে। বুঝা গেছে মুন? ভাইয়া এটি এর সূত্রটা কি? এটির কোনো সূত্র নাই, এটির ভ্যালুটা জাস্ট তোমাকে দেয়াই থাকবে। বুঝা গেছে? এসি যেটা আছে সেটা তোমাকে কেন্দ্রমুখী বল দিয়ে দিতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে তোমার এসিটা, এই এই দুটো জিনিস আলটিমেটলি দেয়াই থাকে। আমি সামনে প্রশ্ন, এই প্রশ্নটা পাবা, এটা হচ্ছে ডিইউতেই আসছিল, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন। তো তোমাদের এগুলা কিভাবে বের করতে হবে, এটি বা এসি, এটা জানার দরকার নেই। তোমরা যা জানবা এই যে ভ্যালুটা, ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে আসি। এই তো এখানেই দেখো, যে 0.5 ব্যাসার্ধের সুষম গতিতে ঘূর্ণায়মান বস্তুর দ্রুতি দেয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে দ্রুতি, ত্বরণ দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে এত, রেখাটির ত্বরণ কত। এখন দেখো, ওর দ্রুতি দেওয়া আছে, তাই না? তাহলে এটা কি ভি দেওয়া আছে, তাহলে কেন্দ্রমুখী বলটা আমরা বের করতে পারি না। তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা আমার দেওয়া নাই। তাহলে কেন্দ্রমুখী, এই দেখো ও ঘূর্ণায়মান, আর ওর ওই মুহূর্তে দ্রুতি দেওয়া আছে, তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণটা এখান থেকে বের করে ফেলতে পারি। এই দেখো, এটা দেয়া আছে, আর কৌণিক ত্বরণ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কৌণিক ত্বরণের সাথে আমরা, আচ্ছা, এটিটা আসলে কৌণিক ত্বরণের সাথেও রিলেট করা যায়, কারণ হচ্ছে আমরা, এই দেখো এখানে স্পর্শক বরাবর আছে না, তো এই যে স্পর্শক বরাবর তো আমরা কৌণিক ত্বরণই
এই যে ঘূর্ণায়মান পথে আমরা কৌণিক ত্বরণে ঘুরতেছি, তো এটিটাকে আমরা কৌণিক ত্বরণের সাথে রিলেট করতে পারি। যেহেতু এখানে ফর্মুলাটা আসছে, আমি ভাবছিলাম যে এটা তোমাদের দেখাবো না, তাও এটি ইজ ইকুয়াল টু আমরা কি কৌণিক ত্বরণ ইন্টু আর, এটা দ্বারা আমরা কৌণিক ত্বরণ বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি এখানে কৌণিক ত্বরণ বের হয়ে আসলো। তাহলে এই দুইটা ফর্মুলা একটু লিখে রাখো, যে আমাদের কি স্পর্শীয় ত্বরণ কি হবে। স্পর্শীয় ত্বরণ এটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কৌণিক ত্বরণ আর, আবার হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এ নেট ইজ ইকুয়াল টু কি এ টি স্কয়ার প্লাস এ সি স্কয়ার রুট ওভার। ক্লিয়ার, বুঝতে পারছো? ভাইয়া শুধু যোগ তো, জি জি, শুধু যোগ করলে কি হইতো? আমি রুট করে বর্গ করে যোগ করতে হয় কেন? রুট করে বর্গ করে, এটা ভেক্টর না তো আমাদের ভেক্টরের ক্ষেত্রে। এই আচ্ছা, রুট করে বর্গ করতে যোগ করতে হয় কেন? এই দেখো, এটা তো ভেক্টর না, দেখো ত্বরণ কি একটা ভেক্টর রাশি না? তাহলে চিন্তা করো, ও হচ্ছে এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা যাচ্ছে, ওদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি যখন হয়, তখন আমরা ভেক্টরে মনে আছে আর ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি শিখছি, পি স্কয়ার প্লাস কিউ জি ভাই, 90 ডিগ্রিতে থাকে। তো তখন আমার শুধু যদি আর বের করতে চাই, তাহলে কি রুট হয়ে করে দিতে হবে না? ওই ওখান থেকে আসছে আর কি, ওরা দুইজনের তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেই কারণে এটা আসছে। বুঝতে পারছো এখন? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো, এই যে বৈদ্যুতিক সুইচ অন করলে 10 বার ঘুরে কৌণিক বেগ এত হলে কৌণিক ত্বরণ কত। সিম্পল হিসাব, একটা জাস্ট ফর্মুলা, আমরা যে ফর্মুলাটা শিখছি সেই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিছে। বুঝা গেছে? অত কঠিন বিষয় না। তারপর এই দেখো, এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, যে কৌণিক ত্বরণ বের করতে বলবেই বা রৈখিক বেগ বের করতে বলবেই। ঠিক আছে, তো এইগুলো একটু পাই আকারেই থাকবে, তোমার অ্যান্সার পাই আকারেই থাকবে, ওটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তারপরে আসি, এগুলা আশা করি পারবা, সেম জিনিস। ও তোমরা হচ্ছে, এই তো এটা ডিউতে আসছে যে সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কণার ক্ষেত্রে 4টি রেখাচিত্রের কোনটি সঠিক। এখন এর সাথে আমাদের আর এর সম্পর্ক জানতে চাইছে। এ ইজ ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই আর না? তাহলে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাহলে ব্যস্তানুপাতিকের গ্রাফ আমি তোমাদেরকে দেখাইছি না, যে ব্যস্তানুপাতিকের গ্রাফ কিরকম হবে? প্যারাবোলা। পিভির গ্রাফ দেখাইছিলাম, মনে আছে? পিভির গ্রাফ মনে আছে? তো ওখান থেকে তো আমরা বলতে পারি এটা। বুঝতে পারছো? বুঝা গেছে কেন ওইটা হয়েছে? আচ্ছা, তো এখানে যেহেতু গ্রাফের জিনিসটা আসছে, গ্রাফ রিলেটেড কিছু জিনিস বলি, যে এগুলো তোমরা জানো তাও হয়তো বা। এস টি, এটার ঢাল যেটা হবে সেটা আমাকে কি দিবে? ভি দিবে। ঠিক আছে, তারপর ভি টি, এটার ঢাল আমাকে কি দিবে বলো তো? এটার যে ঢাল আছে সেটা আমাকে কি দিবে? ত্বরণ। সেটা আমাকে ত্বরণ দিবে। আর এটার যেই ক্ষেত্রফল আছে সেটা আমাকে কি দিবে? এ ইজ ইকুয়াল টু ঢাল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমাকে কি দিবে? এস দিবে। ঠিক আছে, তারপর এই যে রেখা, এটা হচ্ছে কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার বেগটা কিসে আছে? সমবেগে আছে। তাহলে এটার যেই ক্ষেত্রফল আছে সেটাও আমাকে কি দিবে? দূরত্ব দিবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই আমার কি ত্বরণ হবে হচ্ছে কত? 0। ঠিক আছে, আর এটার যেই এ আর টি, এটা যদি এরকম হয়, তাহলে এটার যেই ক্ষেত্রফল আছে এ টির ক্ষেত্রফল আমাকে কি দিবে? ভি দিবে। ঠিক আছে, এ টির ক্ষেত্রফল আমাকে কি দিবে? ভি দিবে। বুঝা গেছে? আর এ আর টি ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে আমার সমত্বরণে থাকে, তো এটার ক্ষেত্রফল আমাকে কি দিবে? ভি দিবে। বুঝা গেছে গ্রাফগুলা? বুঝছো? আচ্ছা, তারপরে আসি। তাহলে এখান থেকে তোমরা আশা করি এগুলার প্যারা দিবে না। এই দেখো, এখানে জাস্ট হচ্ছে ক্রস গুণ ভি ক্রস ভি, সরি আর ক্রস ভি। তো এই প্র্যাকটিস করবে একটু তোমরা। এখন আসো জড়তার ভ্রামক। ঠিক আছে, এখন জড়তার ভ্রামক, এখানে হচ্ছে তোমাদের এই যে জড়তার ভ্রামক এগুলো আছে না, যে কোনটার জড়তার ভ্রামক কি, বইয়েও আছে। রিং এরটা কি, তারপর হচ্ছে কেন্দ্র দিয়ে গেলে কি হয়, আবার হচ্ছে সাইড দিয়ে গেলে কি হয়, এই যে জিনিসগুলো আছে এগুলো একটু জড়তার ভ্রামক গুলো একটু মুখস্থ রাখতেই হবে। এগুলো আসলে কিছু করার নাই, তোমাকে মুখস্থ না করতে বলার কিছু নাই, জড়তার ভ্রামক একটু মুখস্থ রাখতে হবে। এখন তোমরা এখানে যেটা জিনিস জানবা সেটা হলো লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য। সাপোজ তোমরা রিং এর, হ্যাঁ,
একটা রিং আছে, এটার জড়তার ভ্রামক তুমি জানো, ঠিক আছে? রিং এর জড়তার ভ্রামকটা কি বলো তো? এখানে কি আছে? এম আর স্কয়ার, ঠিক আছে? ধরো যে আমি এই অক্ষের সাপেক্ষে, এটা এম এক্স অক্ষ, ঠিক আছে? এই অক্ষের সাপেক্ষে আমার রিং এর জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কয়ার, তাই না? এখন তোমাকে বললো যে এই যে অক্ষটা আছে সেই অক্ষ থেকে এইচ দূরত্বে একটা মানে এইচ দূরত্বে এই অক্ষের সমান্তরাল একটা রেখা আছে, ঠিক আছে? তাহলে এই সমান্তরাল রেখার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে বের করো। তাহলে কি হবে বলো তো? এই সমান্তরাল রেখার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? সমান্তরাল রেখার সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? I is equal to এম আর স্কয়ার প্লাস এম এইচ স্কয়ার, ঠিক আছে? এই যে দূরত্বটা হবে সেটা, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এরকমও থাকতে পারে যে কোনো একটা বস্তুর, ধরো যে কোনো একটা বস্তু দিছে, গোলক টোলক যে কোনো কিছু হইতে পারে, ওইটার এক্স অক্ষের জড়তার ভ্রামক দেয়া আছে, ওয়াই অক্ষের জড়তার ভ্রামক দেয়া আছে। তাহলে জেড অক্ষের জড়তার ভ্রামকটা তোমার কাছে চাইবে, তো সেটার ফর্মুলা হচ্ছে আমাদের সিম্পলি হচ্ছে এইটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপরে আসি, এই দেখো আমাদের বিভিন্ন ক্ষেত্রে জড়তার ভ্রামক যে জিনিসগুলো আছে বিভিন্ন রকম হয় না, যেমন যে 1/12 এম আর স্কয়ার, এটা মনে হয় ইয়ার কি বলে লম্ব দৈর্ঘ্যর, এই তো ভরকেন্দ্রগামী লম্ব দণ্ডের। আচ্ছা, এটা দিয়ে দেখাই যে এই লম্ব দণ্ড, ঠিক আছে, এটার জড়তার ভ্রামক হচ্ছে এটা। এখন আমাদেরকে যদি বলে চক্রগতির ব্যাসার্ধ, তাহলে চক্রগতির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, আমরা ফার্স্টে জড়তার ভ্রামক যেটা আছে সেটা লিখবো, ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার, সবগুলাই জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার, এটা লিখবো। তাহলে এখান থেকে এম এম কাটাকাটি গিয়ে কে এর ভ্যালু যেটা আসে সেটাই হচ্ছে কি আমার আর ডিভাইডেড বাই √12, এটাই হচ্ছে কি আমার চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে? মানে আমি জড়তার ভ্রামক যেটা আছে সেটাই আমি রাখবো, সেটার সাথে জাস্ট হচ্ছে আমি এমটা ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের জড়তার ভ্রামক, সরি, চক্রগতির ব্যাসার্ধ ইন জেনারেল ফর্মুলা যদি আসি, তাহলে কি আসে? জড়তার ভ্রামক ডিভাইডেড বাই কি এম √, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ গেল। তাহলে এই দেখো চক্রগতির ব্যাসার্ধ একটা আসছে, এই টাইপের ম্যাথ তোমার চক্রগতির ব্যাসার্ধ থেকে আসবে। তারপর হচ্ছে জড়তার ভ্রামক থেকে আসবে। তারপর এখান থেকে কি আসবে? তোমার হচ্ছে জড়তার ভ্রামক যদি জানো তাহলে তোমাকে বলবে যে ওটা শক্তি বের করো, হাফ আই ওমেগা স্কয়ার। এই শক্তির ফর্মুলা আমরা একটু আগে দেখছি না? তাহলে হাফ জড়তার ভ্রামক ওমেগা স্কয়ার, এই ফর্মুলাটা আমাদের আসবে। এই ফর্মুলা দিয়ে আমরা কি আমাদের ইয়া বের করতে বলবে, কি বলে আমাদের শক্তিটা বের করতে বলবে। বুঝা গেছে? বুঝছো? জি। আচ্ছা, তাহলে দেখো এখানে কর্ণের সাপেক্ষে দিছে, এগুলা আশা করি পারবা। এই দেখো জাস্ট মুখস্থ বিদ্যা দিছে, এখানে জড়তার ভ্রামকের একক দিছে। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে আমাদের হচ্ছে অনেক বেশি কনফিউশন আসে। এই ম্যাথটা আগে করছো ফাইরুজ, মুন, ইভা? না ভাইয়া করছিলাম। এই ম্যাথটা আমাদের হচ্ছে এই টাইপের ম্যাথ হচ্ছে আমাদের সংযুক্ত বস্তুর যদি ত্বরণ বের করতে বলে সেক্ষেত্রে আমাদের ত্বরণ কি হয়, তারপর হচ্ছে পুলির ক্ষেত্রে ত্বরণ কি হয়, এগুলো আমরা একটু জানবো এখন, ঠিক আছে? আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব একটু এই টাইপের একটু কনসেপ্টটা আগে দেখে নি, তারপর আমরা এই ম্যাথে আসি, ঠিক আছে? কনসেপ্টটা হলো যে দেখো এখানে আমার তিনটা বস্তু আছে, হ্যাঁ, তিনটা বস্তু হচ্ছে একসাথে দড়ি দিয়ে টানা আছে, তাই না? তাহলে এটাকে আমি এফ বলে টানতেছি। আমি সাপোজ ধরলাম যে সবগুলোর ভর হচ্ছে এম ভর, ঠিক আছে? সবগুলোর ভর এম ভর। তাহলে এফ বলে যদি টানি তাহলে সবগুলোর ত্বরণ কি হবে? সেম ত্বরণ হবে না? তাহলে সবগুলোর ত্বরণ যদি সেম হয় এ হবে, তাই না? এখন দেখো দড়ির টান কিন্তু সেম হয়, তাই না? দড়িতে দুইটা টান থাকে, একটা T1, এখানে এই দড়িতে ধরো যে T1 টান আছে, আমি ধরলাম যে এই দড়িতে T2 টান আছে। তাহলে আমার বস্তু ধরো যে সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এটা আমি ব্যাখ্যা লাগবে বলে আমি এটার ব্যাখ্যাটা দেখাচ্ছি, ঠিক আছে? নইলে দেখাইতাম না। তাহলে দেখো আমার 1 নাম্বার বস্তুতে কয়টা বল কাজ করতেছে?
দুইটা বল কাজ করতেছে না এক নাম্বার বস্তুতে, শুধু এক নাম্বার বস্তুতে। তাহলে এখানে কোন দিকে যাচ্ছে? ও সামনের দিকে এ ত্বরণে যাচ্ছে। তাহলে আমার কি হবে? এটার ইকুয়েশন যদি আমি লিখি, এফ মাইনাস কি হবে বলতো? এর এখানে T1 আছে না, তাহলে T1 ইজ ইকুয়াল টু, ও সামনের দিকে যাচ্ছে তাই না, এফ ইজ ইকুয়াল টু কি, ও সামনের দিকে যাচ্ছে। তাহলে ওর হচ্ছে এম এ এ ত্বরণে যাচ্ছে। এখন দেখো এখানে এম এর ভ্যালুটা কত হবে বলতো? শুধু M1 এর জন্য, ঠিক আছে, শুধু M1 এর জন্য কি হবে? কিরে কেউ বলে না। এফ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এম, কি রাইজ হ্যান্ড করছো বলো ফাইরুজ, কিছু বলবা? না ভুলে ভাই, এমনি না এমনি। আচ্ছা, তাহলে দেখো এখানে যখন ও হচ্ছে এফটা আমরা প্রথমটার উপর কনসিডার করতেছি, কনসিডার করা মানে হচ্ছে এখানে আমার এই যে এমটা আছে সেটা হচ্ছে আমার পুরা সবগুলার যে বস্তুটা আছে, পুরা যে সিস্টেমটা আছে এইটার ভরটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হবে? 3m হবে, ঠিক আছে, 3m এ প্লাস হচ্ছে T1, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 নাম্বার বস্তু যেটা আছে, 2 নাম্বার বস্তুর উপর কি কি বল ক্রিয়া করতেছে? T1 মাইনাস হচ্ছে কি, T1 টা বড় তাই না, T1 টা বড়, আর মাইনাস হচ্ছে T2, ঠিক আছে। তাহলে এর উপর কি কি বল কাজ করবে? MA, তার মানে এর উপর কয়টা বল কাজ করবে? এম আর এম, তখন এই এমটা বাদ চলে যাচ্ছে, তার মানে হচ্ছে 2MA, ঠিক আছে। তারপর একদম থার্ড যে বস্তুটা আছে তার উপর কি কি বল কাজ করতেছে বলতো? শুধু T2 তাই না। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমরা কি পাই বলতো? T2 ইজ ইকুয়াল টু আমরা পাই MA। কথা বুঝা গেছে? কথা বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন গুলো আমাদের মনে থাকবে। এখন আসি, এইরকম সিস্টেম যদি আমাদের থাকে, হ্যাঁ, তাহলে আমাদের নেট ত্বরণ কি হয়? এ নেট যদি আমাদের জানতে চায়, তাহলে আমাদের এ নেট হয় হচ্ছে আমাদের যে বল থাকে সেই বল ইনটু হচ্ছে আমাদের M1 প্লাস M2 প্লাস M3, ঠিক আছে। তাহলে আমাদের F ডিভাইডেড বাই এই ক্ষেত্রে কি হবে? 3m হবে না? এটা বুঝা গেছে? এখন যদি সেকেন্ডটার উপরে আমাদের প্রযুক্ত বল বের করতে বলে, তাহলে সেকেন্ডটার উপরে আমার টোটাল ভর কত ছিল? সেকেন্ডটার উপরে দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের ধরো যে এটার উপরে টোটাল প্রযুক্ত বলটা বের করতে বলছে। তাহলে সেকেন্ডটার উপরে আমাদের টোটাল যে ইয়াটা ছিল, কি বলে, বলটা ছিল, এটা ছিল না 2m/a। তাহলে 2m, আমাদের a ইজ ইকুয়াল টু কি বের হইলো? a ইজ ইকুয়াল টু বের হইলো আমাদের f বাই 3m, তাই না। তাহলে mm কাটাকাটি চলে যায়, 2f/3 আসে অ্যান্সার, ঠিক আছে। আমাদের এটাই হচ্ছে আমাদের কোশ্চেনে চাইছে। এই দেখো যে আমাদের সি খণ্ড আছে ব্যবহৃত ত্বরিত ঘর্ষণে বি যে বস্তুটা আছে, বি বস্তুর উপর মোট বল কত? এখন বি বস্তুর উপর মোট বল এটা আমাদের কিভাবে বের করতে হবে? বি বস্তুর উপর, এই জন্য আমি তোমাদেরকে ইকুয়েশনটা দেখাইলাম। এই দেখো যে বি বস্তুর উপর আমার মোট বলটা কাজ করে 2m, আর হচ্ছে কি এ, মানে হচ্ছে আমি এম, নিচে এখানে যদি দেখাই MA বল হচ্ছে কাজ করে। এখন এ ত্বরণটা তো আমরা জানি, ত্বরণ কি f/3m, আর এখানে m এর ভ্যালু নিয়ে আসলে আমাদের কনফিউশন লাগে যে এখানে আমরা 3m বসাবো নাকি হচ্ছে 2m বসাবো। অবশ্যই এখানে 2m, কারণ হচ্ছে আমাকে কি বলছে? বি বস্তুটার উপর বলছে। এখন বি বস্তুর উপর যদি আমি টান বল, সরি, আমার যদি বলটা কনসিডার করি, তাহলে আমার সিস্টেমটা কোনটা হয়ে যাবে? এই যে রাউন্ড আমি করলাম এইটুকু সিস্টেম হয়ে গেল না আমার? ব্যাপারটা কি বুঝা গেছে? ইভা, ইভা, মুন, ভাই আমার নেট যাচ্ছে বারবার, আরেকবার বলবেন লাস্টে কি বললেন? লাস্টে কি বললাম? বললাম যে আমি তোমাদেরকে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বুঝছো না? T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কি, 2MA, এটা বুঝছো? হ্যালো, এটা কি বুঝছো? জি বুঝতে পারছি। না, ইভা জিজ্ঞেস করলো। ইভা বুঝছো?
ভাইয়া কি বললেন? আমি বললাম যে তুমি এই ইকুয়েশনটা বুঝছো যেটা আমি লিখছি, এই তো এটা জি ভাইয়া। এটা এটা বুঝছো না? তাহলে দেখো 2 নাম্বারটার উপরে আমার আলটিমেটলি কি বল অ্যাপ্লাই হচ্ছে, এম আর এ, এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে না, আমি এর ভ্যালুটা আলাদা করে বের করে নিয়েছি। এখন এমটা এখানে কি হবে, যখন আমি এই বস্তুটার উপর কনসিডার করতেছি চিত্র, তাহলে আমার সিস্টেম কোনটা, এটা না? তাহলে এখানে আমার 3m হবে না 2m হবে? অবশ্যই 2m হবে, তাই না? এই জিনিসটাই বলছি আমি, জাস্ট বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমার এখানে যদি বি বস্তুর উপর আমার টোটাল বল কোনটা, বি বস্তুর আমার বল এটা না? তাহলে কি 2m আর হচ্ছে কি আমাদের f/3m, f/3m আসে। বুঝা গেছে? তাহলে আমাদের কাটাকাটি চলে যায়, 2f/3 আসে অ্যান্সার। বুঝতে পারছো এই ম্যাথটা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমাদের যদি পুলি থাকে, হ্যাঁ, পুলির ক্ষেত্রে আমাদের কি, ধরো যে এই পুলিটা উপরে উঠতেছে, এই পুলিটা নিচে নামতেছে, ঠিক আছে? এখানে একটা টান আছে, এই সুতার একটা টান আছে। তাহলে আমাদের এ ত্বরণে যদি উপরে ওঠে, তাহলে এ ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ধরো যে m2, এটা হচ্ছে m1, m2 গ্রেটার দেন m1, ঠিক আছে? তাহলে নেট ত্বরণ কত হবে বলো তো? এই ত্বরণ, যেই ত্বরণে উপরে উঠতেছে, এই ত্বরণের ভ্যালু কত হবে? কেউ বলতে পারবা? বলো তাড়াতাড়ি, কেউ বলো। M1 plus M2 M1 M2 মনে হয়। আমি কাছাকাছি গেছো হয়তো, বা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আমি তোমাদেরকে বলি, দেখো এটা হয় হচ্ছে আমাদের যে লোড ডিফারেন্স, উপরে হচ্ছে কি ভর দুইটার কি হবে পার্থক্য, উপরে হবে হচ্ছে ভর দুইটার পার্থক্য, লোড ডিফারেন্স, ঠিক আছে? উপরে হচ্ছে লোড ডিফারেন্স হবে m2 - m1, নিচে হচ্ছে লোডের যোগফল ইনটু জি। ক্লিয়ার? তাহলে এখানে যদি দুইটা বস্তু থাকে m3, তাহলে কি হইতো, মানে ধরো যে এক পাশে হচ্ছে আমাদের পুলিটা এরকম, এই পাশে দুইটা বস্তু আছে লাগানো, এই পাশে একটা, এইদিকে নামতেছে এ ত্বরণে, তখন কি হইতো, তখন হচ্ছে এই দুইটাকে আমি একটা কনসিডার করতাম। তাহলে তখন কি হইতো, এম, ধরো যে এটা m1, সরি এটা m2 আছে, এটা m1 আর m3, তাহলে কি হইতো, লোড ডিফারেন্স, তার মানে m1 প্লাস m3 মাইনাস কি m2 ডিভাইডেড বাই সবগুলার যোগফল ইনটু জি। বুঝা গেছে? বুঝছো? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, বুঝলে ভালো। এখন দেখো পুলির ক্ষেত্রে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে পুলির যে টান, ঠিক আছে? পুলির টান বল কত, ওর যে রশি আছে না, ও যে এই রশিতে, এই যে রশি আছে, এই রশিতে টান গুলা কত, এই রশির টান বল ইজ ইকুয়াল টু 2m1 m2 ডিভাইডেড বাই, এখন বলিও না যে ভাইয়া এটা কিভাবে আসে, এটা একটা প্রমাণ আছে, তো প্রমাণটা আমি দেখাইতে চাচ্ছি না এখন, ঠিক আছে? তাহলে রশির, পুলির যে রশি আছে, সেই রশির টান বল কত, আমার এইটা, ঠিক আছে? আর পুলির যে রশি দিয়ে টাঙানো থাকে, হ্যাঁ, এই যে রশি দিয়ে ও টাঙানো আছে না, তাহলে এরও একটা টান বল আছে, ঠিক আছে? এর একটা টান বল আছে। এই টান বলটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে একটা টি আছে, এখানে একটা টি আছে, তাহলে এই দুইটা টি এর সমান হয়, তার মানে হচ্ছে 2t। তাহলে পুলি যে রশি দিয়ে টাঙানো থাকে, সেই রশির টান বল হচ্ছে কি 2 ইন্টু টি। বুঝা গেছে? তার মানে 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, আশা করি বুঝছো। তারপরে আসি, তাহলে এই ম্যাথ গুলো পারবা না? এই ম্যাথ গুলো পারবা, ঠিক আছে? তারপর আসি ঘর্ষণ, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের ফর্মুলাটা তো তোমরা জানো, ঠিক আছে? আমি কালকেও এটা নিয়ে আলোচনা করছিলাম। এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ, এম এস ইজ ইকুয়াল টু কি, আমরা টেন থিটা কে পড়ছিলাম না? তাহলে এই যে থিটা কে, এটাই কি ছিল, আমাদের ঘর্ষণ কোণ ছিল, তাই না? এটা আমাদের একটু মনে রাখতে হবে যে ঘর্ষণ কোণ হচ্ছে আমাদের এটা। এখন আরেকটা হচ্ছে আমাদের যে আর, ঠিক আছে? এখন দেখো আর হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল না? তাহলে যখন আমরা ইয়াতে যাচ্ছি, হ্যাঁ, তখন ঘর্ষণ গুণাঙ্ক যদি বের করতে বলে আনত তলের ক্ষেত্রে,
আনত তলের ক্ষেত্রে কি আমাকে যদি বলে যে এটার ঘর্ষণ গুণাঙ্ক বের করো, তখন হচ্ছে আমার কি হবে, এটা হচ্ছে mg, এটা যদি থিটা হয়, mg cos থিটা হয় হচ্ছে এই বরাবর, তাহলে আমার প্রতিক্রিয়া বলটা হচ্ছে এটা লম্ব বরাবর হবে অবশ্যই। তাহলে এখানে আমার ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু কি, ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু আমার মিউ এস mg cos থিটা। ক্লিয়ার? কারণ এখানে আমার প্রতিক্রিয়া বলটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার প্রতিক্রিয়া বল কি mg নাই। বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছো? তাহলে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপরে এই যে সমতলে একদিকে গেলে কি হয়, অন্যদিকে গেলে কি হয়, এটা তো বুঝছো আশা করি। যে আমার কোন একটা বস্তুকে আমি এইদিকে টানতেছি, আমার এদিকে বাধা আছে, তাহলে আমার নেট বল কি হবে, নেট বল হবে হচ্ছে আমাদের, ধরো যে এটা F1, এটা হচ্ছে F2, তাহলে আমাদের F1 মাইনাস হচ্ছে F2 ইজ ইকুয়াল টু আমাদের F নেট, আর F নেট ইজ ইকুয়াল টু কি আমাদের M A নেট হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে যে কত ত্বরণে যাচ্ছে, এখান থেকে আমি কি A নেটটা বের করে ফেলতে পারি। ক্লিয়ার? তোমাদের এরকম দুই একটা ফোর্স দিয়ে দিবে। তারপর এখানে কেস 2 দিছে, তো এটার ক্ষেত্রে কি হবে, যে আমাদের একটা ফোর্স আমি অ্যাঙ্গেলে টানতেছি, তাহলে আমার হচ্ছে যদি একটা এক্সিসে আনে, তাহলে আমি একটা এক্সিসে কল্পনা করে নিব। আচ্ছা আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, এখনই শেষ হয়ে যাবে। ওইটা আমি কেটে দিচ্ছি, কারণ নতুন কনসেপ্টে গেলে আবার মাঝখান দিয়ে কেটে যাবে। ফাইরুজ তুমি কি বুঝতেছো? রেসপন্স কম দেখতেছি আজকে। জি হ্যাঁ বুঝতেছি। নাকি পারো এগুলা? জি ভাই এই চাপা করেছি। আচ্ছা ঠিক আছে, পারলে ভালো, জাস্ট হচ্ছে হালকা রিভাইজ হচ্ছে আর কি। Tuk benda dulu. Tuk benda dulu cuma tadi pati. Tuk benda dulu. এটা তোমার ছোট ভাই? Ini kau tuk kalau. না ভাই আমার ছোট ভাই তো বাসায় থাকে না, এটা আমার সাইড ম্যান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সবাই আসছো না, আমি আবার শুরু করি। দেখো কোথায় জানিছিলাম, হ্যাঁ। তো আহ, তাহলে এই জিনিসগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না, তাও হালকা দেখাই দিচ্ছি যদি রিটার্নে টিটার্নে আসতে পারে। আহ, হুম, ধরো যে এটা একটা তল আছে, আমি যদি এফ এফ বস্তুতে টানি, এটাতে ঘর্ষণ আছে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে দেখো, আমাদের এদিকে হচ্ছে প্রতিক্রিয়া বল, নিচে হচ্ছে এমজি ফোর্স কাজ করে, তাই না? এখন এটার ক্ষেত্রে ত্বরণ কত হবে, এ নেট আমাকে বের করতে যদি বলে, তাহলে দেখো এ যাচ্ছে এদিকে, তাই না? থিটা কোণে অবশ্যই যাচ্ছে, তাহলে এদিকে কি হবে, এফ কস থিটা হবে। তাহলে এক্স এক্সিস বরাবর সবগুলো বল আমি কনসিডার করব। এক্স এক্সিস বরাবর আমার সবগুলো বল কি, এফ কস থিটা মাইনাস হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আমাদের এম এ এক্স। ঠিক আছে, তারপরে আমাদের কি বলে ওয়াই এক্সিস বরাবর বল কনসিডার করতে হবে। আমাদের ওয়াই এক্সিস বরাবর বলগুলা কি, আমাদের এই আর এর সাথে এখানে আরেকটা যোগ হবে এবার এফ সাইন থিটা। তাহলে আমার ওয়াই এক্সিস বরাবর এফ প্লাস কি, ওয়াই এক্সিস বরাবর তো স্থির, তাই না, আর সাইন থিটা
ইজ ইকুয়াল টু কি আমাদের mg। ক্লিয়ার? তো তখন আমাদের এই এক্সটা বের করতে হবে। তো তখন হচ্ছে আমাদের এইভাবে ইকুয়েশন বাড়ায় নিতে হবে। এক্স এক্সিস বরাবর আমার কি যাচ্ছে, ওয়াই এক্সিস বরাবর কি যাচ্ছে। এখন তোমরা যখন এরকম যাবে তখন যদি তোমাকে বলে যে ওয়াই এক্সিস বরাবর এবার প্রতিক্রিয়া বলটা কত থাকে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, mg মাইনাস এফ সাইন থিটা। বুঝা গেছে? প্রতিক্রিয়া বল কিন্তু এখানেও হালকা চেঞ্জ হয়ে গেল। বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে আসি। এটা বুঝছো আশা করি। তারপর এই যে সিস্টেমটা আনত তলের সিস্টেম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে বারবার বলতেছি। তারপর এই যে সিস্টেমটা আছে এটা একটু জটিল, আনত তলে আবার ঘর্ষণ, এই জিনিসটাও তোমাদেরকে আমি করাইছি। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কারণ এত কমপ্লেক্স জিনিস না আসার পসিবিলিটি বেশি। তোমাদের এই যে জিনিসটা আছে সেটা একটু জানতে হবে যে আমাদের স্থিতি ঘর্ষণ যে আমাদের কি বলে গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক থেকে বেশি, এটা তো জানো তাই না? আমাদের স্থিতি ঘর্ষণ বলটা বেশি হয় গতিশীল ঘর্ষণ থেকে। আর এই ফর্মুলাটা তো তোমাদেরকে বললামই। ক্লিয়ার? তারপরে এখানে দেখো এই ম্যাথটা পারবা, আমি যেই ফর্মুলা দিলাম সেই ফর্মুলা দিয়েই। তারপরে হচ্ছে আমাদের কৌণিক ইয়াটা দিছে কি বলে, ওই তো ভরবেগের সংরক্ষণশীলতা দিছে। তো তারপর এই দেখো সেম জিনিসই। তো এখান থেকে আসলে তেমন আর কিছু আসবে বলে মনে হয় না। এই তো এটা একটু দেখতে পারো এই কনসেপ্টটা রিটার্নের জন্য। ঠিক আছে, রিটার্নের জন্য এটা দেখতে পারো। তারপরে কৌণিক, এগুলো তো তোমাদেরকে বলছি যে কৌণিক গতিশক্তি এই ফর্মুলাটা দেখানো হয় নাই, তো এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসবে যে একটা নর্তকী হাত দিয়ে ঘোরাচ্ছে, এখানে অবশ্যই মান দেয়া থাকবে। ঠিক আছে, তো আমাদের কি কৌণিক ক্ষেত্রেও কি আমাদের গতিশক্তি সংরক্ষণ থাকবে না? তাহলে mv ইজ ইকুয়াল টু mu যদি হয় তাহলে আমাদের কি ইয়ার ক্ষেত্রেও কি হবে, আই কে কার কাজ করে, এম এর কাজ বলছি, তো ওমেগা কার কাজ করে, ভি এর কাজ করে, এটাও বলছি। তাহলে কি আদিটা হবে হচ্ছে কি আমাদের শেষটার সমান। তো 5 গুণ করলে পূর্বের কি রকম হবে। তো আমাদের এই গতিশক্তিটাও কি হবে, সংরক্ষণশীল থাকে। বুঝা গেছে? তো আমাদের এটা দিয়ে আমাদের ম্যাথ আসে, তো এইগুলো একটু দেখবা। আহ তো আশা করি এখানে আর কিছু দেখতেছি না তেমন। এই ম্যাথ গুলো আমি সবগুলো কনসেপ্ট করাইছি, একটু প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ এই চ্যাপ্টারটা থেকে ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি। তারপর ব্যাংকিং, ব্যাংকিং তো সবাই আশা করি পড়ছো যে টেন থিটা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের আহ যে ব্যাংকিং এর এই যে জিনিসটা থাকে, এইটা হচ্ছে আমার রাস্তার দৈর্ঘ্য থাকে, এটা 8টা, তাই না? রাস্তার দৈর্ঘ্য নাকি বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের রাস্তার দৈর্ঘ্য থাকে। ঠিক আছে, আর এই যে 8টা থাকে সেটা হচ্ছে আমাদের রাস্তাটা কি পরিমাণ বাঁক নিয়ে আছে, ওই বাঁকের হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, এটাকে তোমরা আর দ্বারা না করে এক্স দ্বারা করো ডিনোট, তাইলে হচ্ছে সুবিধা হবে, কনফ্লিক্ট হবে না। এক্স, আর এটা হচ্ছে আমাদের কি বক্রতার ব্যাসার্ধ, রাস্তাটা যে বাঁক খাচ্ছে সেই বাঁকটা যে বৃত্তের রেডিয়াস সেটার আর, আর এটা হচ্ছে আমার রাস্তা, এইটা হচ্ছে আমার এক্স, আর কতটুকু উঁচু আছে সেটা হচ্ছে আমার এইচ। এই জিনিসগুলো আশা করি জানো। আর এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। ঠিক আছে, তো এগুলা নিয়ে আশা করি প্যারা খাওয়া না, এগুলা ব্যাংকিং নিয়ে এইচএসসি তে সবসময় ব্যাংকিংই করছি আমরা। তারপর দেখো রকেট, তো রকেটের এই তো আমাদের এই ফর্মুলাটা আমরা আগে পাইছি না, এই ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাইলাম না? তো রকেটের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা আসে। ঠিক আছে, এখন তোমার হচ্ছে যদি এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের জি কনসিডার করে নাই, মানে এখানে বলছে ভাবছে যে অভিকর্ষজ ত্বরণ নেগলিজিবল। যদি অভিকর্ষজ ত্বরণ নেগলিজিবল না হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এমজিটা মাইনাস করা লাগবে একটা। ঠিক আছে, লব্ধিটা যেহেতু জানতে চাইছে। ঠিক আছে, আর এই ফর্মুলাটা না জানলেও হবে, এই ফর্মুলাটা লাগে না, আমাদের এই দুটা ফর্মুলা দিয়েই কাজ হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি হ্যাঁ এখান থেকে আমাদের কি চাবে, বল চাইছে, তাহলে ত্বরণ কি হবে, ত্বরণেরটা একটু দেখে রাখো। ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে, ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস জি। ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে এটা হবে। তো এখানেও কিছু নাই আর, এই শর্টকাটটা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, এই শর্টকাটটা আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ গুলো করার জন্য যে আমাদের 2/3 হ্রাস পেলে এত জিনিস, সরি 4 সেন্টিমিটার ভেদ করার পরে 2/3 হ্রাস পেলে উহার আর কত সেন্টিমিটার ভেদ করতে পারবে। তাহলে আমাদের শর্টকাটটা কি,
s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। nটা কি হবে, যে কত অংশ বাকি আছে, ঠিক আছে, 2 অংশ তো ও কি করছে, হ্রাস পাইছে, তাহলে কত অংশ বিদ্যমান আছে, তাহলে 1/3 বিদ্যমান আছে, এটাকে আমরা 1/3 করে কি করব, এখানে যেটা থাকে সেটাকে আমরা n ধরবো। তো আমরা এই ফর্মুলাতে বসাই দিলে আমাদের ভ্যালু চলে আসে। ক্লিয়ার? বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়া বুঝছো না? আচ্ছা, এখানে চ্যাপ্টার স্থিতিস্থাপক এটা দিয়ে শেষ করছে, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, সেটা হলো কোনো জিনিস আমি যদি ঘুরাই, ধরো যে এই তো এরকম করে একটা জিনিস যদি ঘুরাই, হ্যাঁ, তাহলে ওইটার ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কি মনে আছে, যে 90 ডিগ্রিতে কি হয়, সর্বোচ্চ, আমি একটা বস্তুকে ধরো যে একটা বালতিকে ঘুরাচ্ছি এরকম করে, তাহলে এই পয়েন্টে একটা হবে, এই পয়েন্টে, এই 3টা পয়েন্টে, এবং হচ্ছে থিটা, থিটা কোণে কি হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার সর্বোচ্চ পয়েন্ট। ধরো যে এ, বি, সি, ডি, এই 4টা পয়েন্টে আমার দড়ির টান কিরকম হবে সেই জিনিসটা আমরা একটু পড়ি, ঠিক আছে, একটু ফর্মুলাগুলো একটু দেখে রাখো, যে আমার টিএইচ, টিএইচ সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ, এখন তুমি এটা নিজে নিজেই কল্পনা করো, সর্বোচ্চ উচ্চতায় আমার এমজিটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, আমার কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে, নিচের দিকে, তাহলে দড়ির টান ইজ ইকুয়াল টু কোন দিকে হবে বলো তো, আমার দড়ির টান প্লাস এমজি ইজ ইকুয়াল টু আমার কেন্দ্রমুখী বল হবে না, কারণ কি এই দুইটা জিনিসই তো আমার কি কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তাই না? বুঝছো নাকি বুঝো নাই? ইজ ইকুয়াল টু আমার জি এম এর নেটও দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের টি লোয়েস্ট, একদম লোয়েস্ট পয়েন্ট আমি চিন্তা করি, তাহলে লোয়েস্ট পয়েন্টে কি হবে বলো তো, লোয়েস্ট পয়েন্ট আমার টি এইদিকে, আমার এমজি বিপরীত দিকে, কিন্তু আমার ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ তো এইদিকেই, তাই না, আমার এফসিটা তো এইদিকেই কাজ করবে, তাহলে আমার টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, সরি এমভি স্কয়ার, হাফ না, বুঝা গেছে? এটা বুঝছো? আর যখন 90 ডিগ্রিতে থাকে তখন দেখো ওর হচ্ছে টিটা হচ্ছে এইদিকে কাজ করতেছে, ওর কেন্দ্রমুখী ত্বরণও এইদিকে, কিন্তু এমজি কোন দিকে, নিচের দিকে, তাই না? এমজি কোন দিকে, নিচের দিকে, তাহলে তখন হচ্ছে আমার কেন্দ্রমুখী বলটা আসলে এমজির কারণে কোনো ইফেক্টই হচ্ছে না, তাহলে টি 90 ডিগ্রিতে আমার ইজ ইকুয়াল টু এই টি জাস্ট হচ্ছে ত্বরণটাই হচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণ যোগান দিচ্ছে হচ্ছে আমার কি সুতার যে টান সেটা, ঠিক আছে। আর যে কোনো থিটা কোণে, যে কোনো কি থিটা কোণে, মানে সরি আমি থিটা ভুল লিখছি, এটা হচ্ছে উপরেরটা হবে না, এটা হচ্ছে নিচের, এটা হবে থিটা, ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে লিখি, এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এই বরাবর যখন আছে, এটা হচ্ছে এই যে থিটা, তাই না, এই যে বরাবর আছে সি বিন্দু, এটা হচ্ছে থিটা, তাহলে টি থিটা ইজ ইকুয়াল টু আমাদের হবে ইন জেনারেল যদি আমরা বলি, তাহলে ভি স্কয়ার বাই আর প্লাস এমজি কস থিটা, ঠিক আছে। আমরা এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে ঘোরাটা শুরু করি, ঠিক আছে। এই 4টা ফর্মুলা ক্লিয়ার? জি ভাই এই 4টা ফর্মুলা বুঝছো আশা করি, তাই না? তারপর হচ্ছে লামির উপপাদ্য তো তোমাদেরকে দেখাইছি, তারপরে হচ্ছে হ্যাঁ আর বাকি সবকিছু মোটামুটি দেখানো হয়েছে, তারপরে হচ্ছে হ্যাঁ বাকি সবকিছু দেখাইছি মোটামুটি, আর কিছু বাকি নাই। হুম, তাহলে আমরা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে চলে যাই। তাহলে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ কি, এই সংঘর্ষের জিনিসগুলো খুব সিম্পল, যে সংঘর্ষ কয় ধরনের, 2 ধরনের, যে স্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে কি শুধু আমার ভরবেগ সংরক্ষণশীলতা থাকবে এবং গতিশক্তিও সংরক্ষণশীলতা থাকবে, কিন্তু অস্থিতিস্থাপক যেটা সেটাতে শুধু কি ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে না, জাস্ট এটাই হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে আমাদের কি, এই তো এই যদি একটা বস্তু মিলিত হয়, হ্যাঁ, মানে একটা দুইটা বস্তু আছে যে সংঘর্ষের পর ওরা একসাথে হয়ে গেছে, ঠিক আছে, তো তখন আমাদের ফর্মুলা এটা, এটা তো জানো তাই না। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভাই সব থেকে বেশি মনে রাখতে হবে হচ্ছে V1 আর V2 ফর্মুলার দুইটা, এই দুইটা ফর্মুলা আমি কখনো মুখস্থ করি নাই, আমার ভুল, মানে আমি এইচএসসি তে মুখস্থ করছিলাম তারপরে আর মুখস্থ করি নাই, আমার ভুল হয়, তো এই দুইটা জিনিস একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে, আমি লিখতে গেলে ভুল করি। ক্লিয়ার?
তারপর স্পেশাল কেস গুলা হালকা রিডিং দিতে জি রাখবে, ভাইয়া। এগুলা তেমন আসার কথা না। আর এরপরে তো ম্যাথ গুলা আছে, বুঝতে পারছো? নিউটনীয় বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা নিয়ে কেউ বুঝো না এরকম কোনো প্রবলেম আছে বলো, তাহলে বুঝাই দিই, বলেন। সবগুলো বলছি, ঠিক আছে? এখন আপনাদের কাজ কি, সুন্দর মতো আপনারা অ্যাসপেক্টে যাবেন। আমি অ্যাসপেক্ট বই থেকে আজকে একটু দেখাই দিই। নিউটনের বলবিদ্যা যেহেতু বড় চ্যাপ্টার, আমি আজকে অন্য চ্যাপ্টারে যাচ্ছি না, ঠিক আছে? এটা দিয়েই তোমরা আজকে শেষ করো। আর আজকে পড়া হচ্ছে, আমি শেষ করি, তারপরে হচ্ছে তোমাদেরকে পড়া দিব। ভার্সিটি কিউ ব্যাংক এটা না, ভার্সিটি রিসোর্স হয়ে গেল আমাদের নিউটনের বলবিদ্যা। এই দেখো তোমাদের হচ্ছে তোমরা সবগুলো এমসিকিউ করার দরকার নাই, বুঝছো? এখানে দেখো প্রথম থেকে অনেকগুলো টাইপ ওয়াইজ আছে, তোমরা হচ্ছে টাইপ গুলা করবে, যে একটা টাইপের হচ্ছে যে কয়টা, লাইক হচ্ছে প্রথমে থিওরি গুলা হচ্ছে তোমরা মেডিকেলে পড়ে আসছো, তো ওগুলা অত বেশি দেখার দরকার নেই, তোমরা জাস্ট ম্যাথ গুলা দেখবা, যে ম্যাথ গুলার ক্ষেত্রে কি কি আসে, যে একটা টাইপের থেকে জাস্ট কয়েকটা পড়বা, ঠিক আছে? বেশি পড়ার দরকার নেই, যে আইইউ এগুলোর গুলো দেখার দরকার নাই। তারপর তুমি জাস্ট ডিউর গুলা দেখবা, সিউর গুলা দেখবা, আরইউর গুলা দেখবা, ঠিক আছে? এগ্রির গুলা দেখবা, জিএসটি গুলা দেখবা, দেখবা যে সব কমন কমন জিনিস। দেখো এখানে সবগুলা আমি পড়াই নাই এমন কোন জিনিস তো আশা করি আমার চোখে পড়তেছে না আপাতত, যে আমি পড়াই নাই। এই তো এই জিনিসগুলো আমি তো তোমাদেরকে দেখাইছি সব। তারপরে হচ্ছে না প্র্যাকটিস, এই তো পুলির জিনিস, এই দেখো পুলির ফর্মুলাটা এখানে দিছে, ঠিক আছে? এখানে অনেক জিনিস দেখবা যে এক্সট্রা আছে, যেমন এখানে পুলির এটা আছে, এটা তো ওকে ফাইন, কিন্তু এই যে জিনিসটা এখানে ত্বরণের একটা জিনিস দিছে, এটা চাইলে শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, আবার নাও রাখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এটা জাস্ট শর্টকাট হিসেবে জাস্ট মনে রাখতে পারো, কাজে দিতে পারে যদি এই টাইপের। মামা, হ্যাঁ বলেন। এসপেক্টে কিছু বুয়েটের রিটেন আছে, এগুলো কি প্র্যাকটিস করার দরকার আছে? বুয়েটের রিটার্ন যদি, ওই তো আমি তো প্রথম দিন কি বলছিলাম, যদি হাতে হাফ পেজে করা যায় এবং ক্যালকুলেটর ছাড়া করা যায় তাহলে করবা, আদারওয়াইজ দরকার নেই। এই তো এই দেখো এই ম্যাথটা এখানে করছে কিন্তু অ্যান্সার ভুল দিছে, দেখছো? এই ম্যাথটা অ্যান্সার এখানে ভুল দেওয়া, এখানে কি হবে অ্যান্সার বলো তো? 2f/3 হবে। কেন 2f/3 হবে বুঝছিলা? জি জি ভাইয়া। এই তো তারপর দেখো পুলির ম্যাথ দিছে এখানে, আমি যেগুলো করাইছি সেগুলাই, তোমরা জাস্ট একটু দয়া করে জাস্ট প্র্যাকটিস করবে, আর কিছু করার দরকার নাই তোমাদের। আমি যা পড়াইছি জাস্ট আমি তোমাদেরকে সবগুলো কনসেপ্ট পড়াই দিছি। ও আচ্ছা, লিফটের কনসেপ্ট কি পড়াইছিলাম? লিফটেরটা কোন চ্যাপ্টারে মনে হয় আগে দেখাই নেন না, তো আচ্ছা লিফটের গুলো জেনে রাখো, যে আমরা যদি ভাইয়া লিফট দেখানো লাগবে না। লিফট দেখানো লাগবে। আচ্ছা, লিফটের সময় এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা আমি যদিও তোমাদেরকে পর্যায়কালে বলে দিছি, তাও একটু ইয়া করবা, ঠিক আছে? একটু আমি এখানে দাগাই দিলাম যে এখানে পর্যায়কালের ক্ষেত্রে ওদের হচ্ছে কি জি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় এই জায়গাটায়। তারপরে এখানে আর কিছু আছে উল্টা পাল্টা, রকেটের গুলো দেখাইছি, ভর বেগের হালকা পাতলা দেখাইছি, হ্যাঁ। পশ্চাৎ বেগের হ্যাঁ সব দেখাইছি, ঠিক আছে? তোমরা জাস্ট দয়া করে একটু প্র্যাকটিস করবা, আর কিছু করার দরকার নাই তোমাদের, ঠিক আছে? আর একটা জিনিস, তাহলে নেক্সট দিন কি কি পড়া নিবা? আর আমি একটু পরে কোশ্চেন দিচ্ছি, তোমরা তো গত পরীক্ষাটা দিবা, আজকে দিবা না কালকে দিবা? হ্যালো, ভাইয়া ওই যে পর্যায়বৃত্ত আর আইডিয়াল গ্যাসেটটা নিয়ে নিন। পর্যাবৃত্ত আর আইডিয়াল গ্যাস, আচ্ছা। ও আচ্ছা, আমি আজকে প্রশ্ন দিচ্ছি তাহলে। আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমরা হচ্ছে নেক্সট দিন আমাকে, কালকে ক্লাস নিব কিনা শিওর না, তাও কালকে নিতে পারি, ঠিক আছে? নেওয়ার সম্ভাবনা আছে। তোমরা আমাকে সরল রেখা, ম্যাট্রিক্স আর আজকে নিউটনীয় বলবিদ্যা, এই তিনটা জিনিস আমাকে এই তিনটা জিনিস পড়ে রাখবা, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা, সরল রেখা এবং ম্যাট্রিক্স, এই দুইটা আমি তোমাদেরকে অনেক দিন ধরে বলতেছি, তোমরা কিন্তু গায়ে লাগাচ্ছ না, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা, এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস নেক্সট দিনের আগে একটু কমপ্লিট করে রাখবা। মুন, তোমার না দুইটা চ্যাপ্টার বাকি আছে, ওই তো পর্যায়বৃত্ত গতি আর কোনটা জানি, মুন জি ভাইয়া। মুনের মনে বাকি ছিল তাই না?
মন একটু তুমি শেষ করে ফেলো, ঠিক আছে? এখন মাত্র 20টা দিন টাইম আছে। তোমাকে আমি এক দুই দিনের মধ্যে আমার সাথে চলো। আমার সাথে চললে দেখবা যে তোমার 10 তারিখের মধ্যে হচ্ছে আমার ফিজিক্স আর ম্যাথ শেষ হয়ে যাবে, আমি শেষ করে দিব, ঠিক আছে? তো আচ্ছা ভাইয়া। 10 তারিখের মধ্যে যদি তুমি আমার সাথে চলো, আমার সাথে চললে একদম শেষ হয়ে যাবে। তারপরে তুমি ওখানে 4টা দিন পাবা রিভাইজ দেওয়ার জন্য। একটু নিজে নিজে রিভাইজ দিবা, হয়ে যাবে। তুমি যদি এখনই পিছাই থাকো, আজকে 2টা চ্যাপ্টার পিছাই গেলা, তারপর আবার 2টা চ্যাপ্টার পিছাই গেলা, এরকম 2টা করতে করতে তুমি লুপের মধ্যে আটকাই যাবা। বুঝা গেছে? এখন হচ্ছে লুপের মধ্যে আটকাই গেলে তোমারই কষ্ট। বুঝতে পারছো? ফাইরুজ, তোমার কি জি খবর? ভাই, জি ভাই, আমি করতেছি আমার ওই যে তোমাকে খালি পড়া পড়া বলি দেখে তুমি এখন দেখি যে চুপচাপ থাকো, যে ভাইয়া খালি পড়তে বলে। না ভাই, আমার আজকে ভালো লাগতেছিল না এই জন্য। আচ্ছা, তাহলে নেক্সট দিনের মধ্যে একটু সব শেষ করিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।